প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য যে যেখান থেকে দেখছেন। AQM বদরুদ্দোজা চৌধুরী, তার নাম শুনেননি এমন লোক বাংলাদেশে বিরল। তিনি ছিলেন এক সময়ের বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের খুব কাছের মানুষ। এর বাইরেও তার আরেকটি পরিচয় আছে, এটি তার রাজনৈতিক পরিচয়। তিনি অত্যন্ত যোগ্য একজন মানুষ ছিলেন। তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন, সেটি অনেকের নিশ্চয়ই জানা আছে। এখনকার ইয়াঙ্গার জেনারেশনের কেউ কেউ তাকে নাও চিনতে পারেন। তো তিনি চক্ষু বিশেষজ্ঞ ছিলেন, ওয়ার্ল্ড ক্লাস স্কিল ছিল, তার দক্ষতা ছিল চোখের চিকিৎসায়। তো যাই হোক, স্বীয় মহিমায় তিনি উজ্জ্বল ছিলেন, কারো পরোয়া করতেন না, পরোয়া করবার দরকারও হয়নি। আর মানুষ হিসেবে সচ্ছল ছিলেন। যোগ্যতা ছিল, সচ্ছলতা ছিল, সততা ছিল নিজের মধ্যে। তাই মোসাহেবি, চাটুকারিতা এইসব তিনি খুব একটা পছন্দ করতেন না। আর এই যে পছন্দ করতেন না, সেইটির মূল্য কিন্তু তাকে চুকাতে হয়েছিল, বেশ বড় রকম মূল্য। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই অনেকে ইঙ্গিত ধরে ফেলেছেন আমি কি বলতে চাইছি। বদরুদ্দোজা চৌধুরী বিএনপির রাষ্ট্রপতি হয়েছিলেন 2001-এর যে সরকারটি, সেই সময় বিএনপি জামায়াত জোট সরকারের রাষ্ট্রপতি ছিলেন তিনি। আর থাকবার কারণও ছিল, যোগ্যতারও কোনো ঘাটতি ছিল না। আর যেটি বলছিলাম, নিজস্ব দক্ষতা, যোগ্যতা, সেই সব সততা সবই ছিল। আর প্রতিষ্ঠাকালীন মহাসচিব বিএনপির, সবচেয়ে বড় কথা। তো বাংলাদেশের যোগ্য রাষ্ট্রপতিদের মধ্যে তিনি একজন বলে আমি গণ্য করি। যে কয়জনকে গুনতে হবে, দু একজনের মধ্যে তিনি একজন। এইটি আমার ব্যক্তিগত অপিনিয়ন, আপনারটি ভিন্ন হতে পারে। তো প্রিয় দর্শক শ্রোতা, তিনি খুব বেশি দিন রাষ্ট্রপতি থাকতে পারেননি। আর কারণটি ছিল, সেই সময়ে 2001-এ তিনি রাষ্ট্রপতি হলেন। আর 2002-এর 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। সেদিন তিনি প্রচলিত বা প্রথাগতভাবে বাংলাদেশে যে রেয়াজ আছে, জন্ম মৃত্যু বার্ষিকীতে বড় নেতার তার মাজার বা কবর জিয়ারত করতে হয় দলের সবাইকে। তো রাষ্ট্রপতি তো করতেই হয়, এটি প্রথাগত একটি বিষয় বাংলাদেশের। এটি কোনো আইন নয়, এটি ভঙ্গ হলে অনৈতিক কোনো অপরাধ সংগঠিত হয় না, বাট প্রথা। তো সেদিন 2002-এর 30 মে AQM বদরুদ্দোজা চৌধুরী, তৎকালীন রাষ্ট্রপতি, তিনি সিদ্ধান্ত নিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার বা কবর জিয়ারত করবেন না, এবং তিনি সেটি করেননি। আর না করবার বিষয়টি তার জন্য কাল হয়েছিল। বিএনপির বিভিন্ন পর্যায়ে অভিযোগ উঠল যে তিনি দলের সঙ্গে গাদ্দারি করছেন, তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ইত্যাদি ইত্যাদি। আর সেইটি হাইকমান্ড পর্যন্ত পৌঁছে গেল, তার বিশেষভাবে অন্যরকম একটি মূল্যায়ন হতে শুরু করলো। তো এবং দলের সংসদীয় সভায় সিদ্ধান্ত হলো, তাকে নিয়ে অনেক কথা হলো, যে তাকে আর রাখা যায় না রাষ্ট্রপতি পদে। তাকে ইমপিচ করবার হুমকিও দেওয়া হলো, অভিশংসন করা হবে, অর্থাৎ তাকে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগে বাধ্য করা হবে সাংবিধানিকভাবে। তো তিনি সেই মানুষ ছিলেন না যে শেষ দিনটি পর্যন্ত অপেক্ষা করবেন, যদি থাকা যায় দর কষাকষি, টাগো বল এসব করে। তো তিনি পরোয়া করেননি, তিনি নিজে থেকেই পদত্যাগ করে ফেলেছিলেন। আর তিনি যখন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তার মতো বিচক্ষণ এবং বুদ্ধিমান লোক আমি বিশ্বাস করি তখনও তিনি জানতেন এমন সিদ্ধান্ত তার জন্য অনেক এক্সপেন্সিভ হতে পারে। না জেনে তিনি কাজটি করেননি। বাট আমি ধারণা করছি তিনি চেষ্টা করছিলেন বাংলাদেশে যে ব্যক্তি পুজো প্রচলিত আছে সেটির বাইরে যেতে। আর তিনি চেষ্টা করছিলেন বাংলাদেশের মানুষের রাষ্ট্রপতি হয়ে উঠতে, বাংলাদেশ নামক রাষ্ট্রটির রাষ্ট্রপতি হয়ে উঠতে। তিনি বিএনপির রাষ্ট্রপতি হতে চাননি। তো সেইটি তার জন্য কাল হয়েছিল, সেই অপরাধে তাকে রাষ্ট্রপতির পদটি হারাতে হয়েছিল। যাই হোক, পরবর্তীতে তার সঙ্গে যা ঘটেছে সেটি ছিল আরও দুঃখজনক। তার বাড়িতে হামলা হয়েছে, তাকে অপমান অপদস্থ করা হয়েছে। এমনকি যাকে আমি অ্যাডমায়ার করি, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করবার জন্যে বিশেষভাবে এরশাদ বিরোধী আন্দোলনে তার অগ্রণী ভূমিকা
আপসহীন ভূমিকার জন্য আমি তাকে শ্রদ্ধা করি, যদিও তার বিষয়ে কিছু সমালোচনা থাকবে। তো সেই বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলেছি। তিনি ইঙ্গিত করেছিলেন AQM বদরুদ্দোজা চৌধুরীর দিকে। ভুল ছিল সেটি, ভীষণ রকমের ভুল, এবং এই বক্তব্য ছিল অশালীন, অগ্রহণযোগ্য। বদরুদ্দোজা চৌধুরী সম্পর্কে এমন বক্তব্য যায় না, কারণ চৌধুরী কোনো ষড়যন্ত্র করেননি। আজ পর্যন্ত কেউ 2002-এর পর থেকে কেউ বলতে পারেননি কোন জায়গায় চৌধুরী ষড়যন্ত্র করেছিলেন, কার সঙ্গে, কোন ক্ষমতা পাওয়ার জন্যে। তিনি তো রাষ্ট্রপতি ছিলেন সেই মুহূর্তে। যাই হোক, আর অর্থের কথা যদি বলি, অর্থ তিনি নিজেই বহু বিলিয়ে গেছেন, কোটি কোটি টাকা বিলিয়ে গেছেন তার এলাকার মানুষের জন্যে। তার অর্থের দরকার ছিল না, অন্তত অর্থের জন্য লোভী তিনি ছিলেন না। তাহলে তার সম্পর্কে দল ভুল মূল্যায়ন করেছিল। অপরাধ একটিই ছিল, তিনি প্রথা ভাঙতে চেয়েছিলেন। বাংলাদেশের মতো দেশে প্রথা ভাঙা সহজ কাজ নয়। প্রিয় দর্শক শ্রোতা, এই এপিসোড বদরুদ্দোজা চৌধুরী সম্পর্কে না আসলে, বাট সেখানেই বেশি সময় একটু নিয়ে ফেলেছিলাম। এইবার মূল আলোচনায় ফিরে আসি। গতকাল 17ই আগস্ট সোমবার ছিল। তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল তেজগাঁয়ে। সেখানে শাপলা হলে অন্য অনেকের মধ্যে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব বা প্রেস সেক্রেটারি সালেহ শিবলি। তো তিনি তার বক্তব্যের সেই অনুষ্ঠানটি গতকাল ছিল সরকারের 180 দিন কিংবা 6 মাস পূর্তি, এই উপলক্ষে সেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। সেখানে সালেহ শিবলি তার বক্তব্যে, ছোট্ট বক্তব্যের অংশ বিশেষ আমি কোট করছি, যেটি নিয়ে আমি এই কন্টেন্ট বানিয়েছি। তিনি বলছিলেন, দীর্ঘদিনের প্রচলিত ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বর্তমান সরকার পুরোপুরি বেরিয়ে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট লাইন, বাট ভাব সম্প্রসারণ করা যাবে কয়েকশো পৃষ্ঠা। আমি রিপিট করছি বাক্যটি। দীর্ঘদিনের প্রচলিত ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বর্তমান সরকার পুরোপুরি বেরিয়ে এসেছে। ব্যক্তি বন্দনা, যেটিকে আমি ব্যক্তি পুজো বলছিলাম, ইংরেজিতে একটি টার্ম আছে এটির জন্য, পার্সোনালিটি কাল্ট। তো একটি কাল্ট তৈরি করা হয় কোনো ব্যক্তিকে ঘিরে, পরে তার পুজো শুরু হয়। তিনি বেঁচে থাকেন বা না থাকেন, দুই রকমভাবেই চাটুকাররা, মোসাহেবরা, যারা তার স্তুতি করে, তার বিষয়ে স্থাবকতা প্রকাশ করে সুবিধা নিয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে। আর কিছু ক্ষেত্রে কিছু বলদ শ্রেণীর লোক থাকেন, আবাল শ্রেণীর লোক, তারা কেন করেন সেটি বুঝেন না। অকারণে প্রয়াত নেতার প্রশংসা করতে থাকেন, বাহবা দিতে থাকেন তাকে, তার সম্পর্কে সারাক্ষণ স্তুতি না বুঝেই করেন, কোনো লাভ লোকসানের কোনো হিসেব নেই। বলদ শ্রেণীর লোকগুলো সেটি করে থাকেন। তাদের জন্য আসলে মূলত এই টার্মটি প্রচলিত হয়েছে, পার্সোনালিটি কাল্ট কিংবা ব্যক্তি পুজো, ব্যক্তি বন্দনা। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে বক্তব্য, প্রেস সচিব প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ পদ, এবং সালেহ শিবলিকে একেবারে ফেলে দেওয়া যায় না, কারণ গণমাধ্যমের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত, সাংবাদিকতা করেছেন অনেক বছর। শুধু তাই না, বিএনপি সরকারের, জোট সরকারের আমলে তিনি কলকাতায় বাংলাদেশের প্রেস মিনিস্টার ছিলেন। তো সব রকমের অভিজ্ঞতা আছে, কূটনৈতিক অভিজ্ঞতা, সাংবাদিকতার অভিজ্ঞতা, এবং লেখাপড়াও জানেন মোটামুটি বলতে হবে। বাই ডেফিনিশন হিজ এডুকেটেড। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স মাস্টার্স করেছেন। পরবর্তীতে তার নামের আগে ড দেখা যাচ্ছে, কিন্তু সেটি ঘাটাঘাটি করে দেখেছি তিনি কোত্থেকে পিএইচডি নিয়েছেন কোনো তথ্য পাওয়া যায়নি। যাই হোক, হবে হয়তো। তো যাই হোক, যোগ্য মানুষ। তো এই সালেহ শিবলিকে হঠাৎ করে এই বক্তব্য কেন দিতে হলো? তিনি কি আজ করতে পেরেছিলেন কোত্থেকে যে তার মনে হলো কনভিনসিংলি যে দীর্ঘদিনের প্রচলিত ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বর্তমান সরকার বেরিয়ে এসেছে, এমন একটি বোল্ড স্টেটমেন্ট তাকে দিতে হলো? জানি না কেন তার মনে হয়েছিল, বাট তার এই বক্তব্যে পাবলিক কিভাবে রিয়্যাক্ট করেছে, পাবলিক রিয়াকশন একটু জেনে নেবার চেষ্টা করবো প্রিয় দর্শক শ্রোতা। এইটুকু বক্তব্য দিয়ে যুগান্তর একটি পোল চালিয়েছিল, জনমত জরিপ করেছে, পাবলিক অপিনিয়ন বা পাবলিক পোল বলতে পারি আমরা। তো সেই জরিপে জনগণের কাছে প্রশ্ন রাখা হয়েছিল। আমরা জানি র্যান্ডমলি কিছু লোককে নেওয়া হয়, নিয়ে তাদেরকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, তারা উত্তর দেয়। তো সেই জরিপে যুগান্তরের জরিপের উপর আমি মোটামুটি আস্থা রাখি। আমি মনে করি যে এটি ম্যানিপুলেটেড না, ডাটা ম্যানিপুলেশন তারা ঘটায় না। তো পাবলিক বলছেন, জরিপে অংশ নেওয়া পাবলিকের 19%, মাত্র 19% বলছেন হ্যাঁ, অর্থাৎ সালেহ শিবলির বক্তব্যের সঙ্গে তারা একমত।
অর্থাৎ বর্তমান সরকার রাজনীতির ক্ষেত্রে ব্যক্তি বন্দনা থেকে বেরিয়ে এসেছে পুরোপুরি। 19% মানুষ বলছেন তারা এর সঙ্গে একমত, অর্থাৎ সরকার বেরিয়ে এসেছে ব্যক্তি বন্দনা কিংবা ব্যক্তি পুজো থেকে। আর 78% অংশগ্রহণকারী, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 78% লোক বলেছেন যে না, তারা এই বক্তব্যের সঙ্গে একমত নন, সরকার বেরিয়ে আসেনি ব্যক্তি বন্দনা থেকে। আর 3% অংশগ্রহণকারী বলেছেন তাদের কোনো মন্তব্য নেই, হ্যাঁ বা না কোনোখানি তারা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমার কিছু বলবার দরকার নেই, সিদ্ধান্ত কিন্তু হয়ে গিয়েছে। পাবলিক তাদের রিয়াকশন দিয়ে দিয়েছে, এই বক্তব্য তারা প্রত্যাখ্যান করেছে। আর এই বক্তব্য প্রত্যাখ্যান করবারই বিষয়, কারণ বেশ কিছুদিন থেকে আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমান, তার প্রশংসা করব আমি এখানে এবং অন্তর থেকে প্রশংসা করব। যেখানে তিনি প্রশংসা পাবেন সেই জায়গায় তাকে অন্তর থেকে প্রশংসা করা হবে, আর যেখানে প্রশংসা পাবেন না সেখানে তাকে তুলোধনা করা হবে। সেইখানে তিনি কে, আই ডোন্ট গিভ আ ড্যাম। দেশের স্বার্থ যেখানে জড়িত, রাষ্ট্রের স্বার্থ যেখানে জড়িত, জনস্বার্থ যেখানে জড়িত, সেখানে আমি তারেক রহমানকে চিনি না। জনস্বার্থ আমার সামনে সবচেয়ে বড়। তাই বলছি, ধন্যবাদ জানিয়ে তাকে। কেন তার জানাচ্ছি? তিনি ছোট ছোট স্টেপ তাকে নিতে দেখেছি এই ব্যক্তি পুজো বন্ধ করবার জন্য। দেশে এসে জানিয়ে দিয়েছিলেন মাননীয় তার চাই না। সংসদে এক সিনিয়র এমপি, কয়েকবার আগে এমপি হয়েছিলেন এবং এখন বোধহয় কোনো একটি পোর্টফোলিও হোল্ড করছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী হবেন হয়তো। সেদিন তাকে থামিয়ে দিয়েছিলেন। তিনি মান্যবর বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্বোধন করেছিলেন। তিনি বলেছিলেন না, এই সম্বোধন আমাকে করা যাবে না, আমি চাই না। রাস্তায় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে বিলবোর্ড তিনি নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন, তিনি এগুলো চান না। এগুলো ছোট ছোট বাট ভালো পদক্ষেপ, একসময় এগুলো ইম্প্যাক্টফুল হয়ে উঠবে। এখন হয়তো অনেকের কাছে এগুলোর মূল্য নেই। কেউ হয়তো বলবেন এগুলো লোক দেখানো, হতে পারে। লোক দেখিয়ে যদি তিনি এই চর্চাটি অব্যাহত রাখেন, একটি সময় আমাদের জন্য ভালো হবে, অন্যরা ফলো করতে বাধ্য হবে। সেটি একটি বিউটি এই বিষয়টি। তো যাই হোক, প্রধানমন্ত্রীর স্তুতি, স্তাবকতা, মোসাহেবি তিনি চাচ্ছিলেন না, তার অপছন্দ বিষয়গুলো। তো চাটুকারের দল, মোসাহেবের দল, পা চাটাদের দল ভিন্ন রাস্তা নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সেই রাস্তাটি কি? তারা এখন সরাসরি বা সামনে সামনে প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন না, তারা এখন প্রধানমন্ত্রীর প্রয়াত মা বাবার প্রশংসা করছেন। এই গোলামের দল, এই জি হুজুরের দল, তারা কথায় কথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে বিশাল, তো আমার বিগ ফ্যান অফ হিম, আমি একজন বড় ভক্ত তার। আর বেগম খালেদা জিয়াকেও অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি, অনেক জায়গায় আবার সমালোচনা করব। আমার কোনো আনকন্ডিশনাল লয়্যালটি কারো প্রতি নেই। অনেক এপিসোডে আমি বলেছি আমি এমনই একজন মানুষ, কারো প্রতি দীর্ঘ সময় ধরে লয়্যালটি ধরে রাখতে পারি না এবং চাই না। আসলে পরিস্থিতি ভেদে আমার লয়্যালটি বদলায়, ব্যক্তি স্বার্থে না। যাই হোক, তো তার প্রয়াত মা বাবার স্তুতি, স্তাবকতা অনেকে শুরু করেছেন, কথায় কথায়, প্রয়োজনে অপ্রয়োজনে। এবং প্রধানমন্ত্রীকে বলছেন তিনি শহীদ জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, অর্থাৎ কোনো না কোনোভাবে তাদেরকে টেনে এনে তাদের কিছু প্রশংসা করা, আর এইভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারা, প্রধানমন্ত্রীকে ইমোশনালি ব্ল্যাকমেল করবার চেষ্টা করা, এইসব কিন্তু আমরা বুঝি। সেই স্তাবক, চাটুকার, মোসাহেব, পা চাটা গোলামদের বলছি, এগুলো কিন্তু আমরা বুঝি। প্রয়াত অধ্যাপক হুমায়ুন আজাদ বলে গিয়েছিলেন, বন্দনা গোলামের কাজ, স্বাধীন মানুষের কাজ বন্দনা নয়। তাই একটি সীমারেখা টানতে হবে, কোথায় প্রশংসা বা কোনটুকু প্রশংসা, কোনটুকু গোলামি, কোনটুকু মোসাহেবি, পাঁচাটা, একটি ফাইন লাইন এখানে টানতে হবে। অনেকেই সক্ষম নন সেই ফাইন লাইন টানতে, তারা সক্ষম, টানেন না ইচ্ছে করি, বাট আমরা ধরে ফেলেছি সেই সব আর চলবে না। নতুন বাংলাদেশ চাই আমরা, আর যেহেতু চাই আমরা সেগুলো ধরিয়ে দেব, মুখোশ উন্মোচন করে দেব। যারা যারাই চেষ্টা করবেন, প্রেস সচিব নিজে হলেও বাদ দেব না, তার মুখোশও আমরা উন্মোচন করব। তার কেন দরকার হলো এইসব বলবার? এই পদটিতে তিনি থাকতে চাইছেন, আমি তাকে বলবো যোগ্যতার উপর জোর দিতে, যদি তিনি মনে করেন তার যোগ্যতা আছে। আর তার যদি আত্মবিশ্বাস কমে গিয়ে থাকে, সেলফ কনফিডেন্স মোটেই নাই হয়ে গিয়ে থাকে, তাহলে তো ভিন্ন কথা, তাহলে এইভাবেই আর থাকতে হবে তাকে। তো আমি প্রেস সচিবকে বলতে চাই, এবং শুধু প্রেস সচিবকে না, অন্য সবাইকে বলতে চাই, যে বিএনপির সিনিয়র নেতারা বিশেষভাবে খুব কষ্ট পাচ্ছে এই কথা বলতে এখন, যার নামটি রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
তার মধ্যে আমি যথেষ্ট পরিমাণে এই গুণ দেখছি, মোসাহেবি, চাটুকারিতা। তিনি কথায় কথায় রাষ্ট্রপতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার স্তুতি করে থাকেন, যেখানে দরকার নেই সেখানেও, যেখানে দরকার আছে সেখানেও। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পর্কে তার অনেক স্তুতি স্থাবকতা, আমি যদি স্পেসিফিকলি বলতে চাই, মহাভারত হয়ে যাবে। এবং আমি অবাক হয়ে গেছি, অনেক কষ্ট পেয়েছি যে তার মতো একজন সিনিয়র রাজনীতিবিদ, এবং তারও যোগ্যতা আছে সব পর্যায়ে, তিনি ওয়েল কোয়ালিফাইড, যোগ্যতাও আছে, তার সম্পর্কে বিশাল বদনাম কেউ দিতে পারেনি আজ পর্যন্ত। একসময় মৃতবাগ বলে গণ্য হতেন, যদিও কথার তোর বাড়িয়ে দিয়েছিলেন, অনেক বেশি বলছিলেন আজকাল, সেটি বার্ধক্যজনিত কারণেও হতে পারে। তো অনেক বেশি কথা বলছিলেন, এর মধ্যে স্তুতি স্থাবকতা যথেষ্ট পরিমাণে আমি দেখেছি, যেটি তার দরকার ছিল না। বিশেষভাবে তরুণ তারেক রহমানকে, এখন তিনি প্রধানমন্ত্রী, বাট প্রধানমন্ত্রী হবার আগে থেকেই, যখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তখন থেকে দেখতাম, এটি বিনয় বলে না, এটিকে মোসাহেবি বলে প্রিয় ফখরুল ইসলাম আলমগীর। এটি মোসাহেবির পর্যায়ে পড়ে গিয়েছে, আপনি হয়তো টের পাননি। আপনার মতো লোকের জন্য সেগুলো ছিল আনবিকামিং, বেমানান। যাই হোক, আর দুলু বুলুদের কথা তো বলে লাভই নেই। বরকতুল্লাহ বুলু বলেছিলেন যে অজু করে তারেক রহমানের নাম নিতে হবে। সো দুলু বুলুদের কথা বলতে চাই না, আরেকটি মহাভারত রচিত হবে, দরকার নেই, নতুন কোনো মহাভারত পাবলিকার নেবে না। প্রিয় দর্শক শ্রোতা, এই হলো আমাদের অবস্থা। তো তাই দেখতে হবে, এই মোসাহেবদের চোখে চোখে রাখতে হবে। প্রধানমন্ত্রী সেদিন বলছিলেন যে একটি বিশেষ গোষ্ঠীকে চোখে চোখে রাখতে হবে, এবং আমাদের চোখে চোখে রাখতে হবে মোসাহেবদের। কারা কোন জায়গায় মোসাহেবি করছেন, চাটুকারিতা করছেন, পা চাটার জন্য তৈরি হচ্ছেন, তাদের থামিয়ে দিতে হবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আমরা কিন্তু দেখে ফেলেছি, আমরা কিন্তু বুঝে ফেলেছি, আমরা বিষয়টি ধরে ফেলেছি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য আরেকটি এপিসোডে, অন্য কোনো টপিক নিয়ে।